আমরা আজকে পড়ব জন টেলর ডিস্টরশন। ডিস্টরশন মানে বিকৃতি। জন টেলর নাম অনুযায়ী এটা জন টেলর ডিস্টরশন। তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে বিকৃতি কি এবং বিকৃতি কেনই বা হয়, কি ব্যাপার? আমরা প্রথমে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে পড়ব। তাই আমাদের অক্টাহেড্রাল কমপ্লেক্স, এখানে যে লিগ্যান্ডগুলি আছে প্রত্যেকেই এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর আছে। যদি কোনো অক্টাহেড্রাল কমপ্লেক্সের ডিস্টরশন হয় অর্থাৎ বিকৃতি হয়, সেটা কেমন হতে পারে? সেটা এরকম হতে পারে যে এই যে লিগ্যান্ডগুলো আছে, মেটাল টু লিগ্যান্ডের মধ্যে যে বন্ড আছে অর্থাৎ যে বন্ড ডিস্ট্যান্স, আর এইখানে যে বন্ড ডিস্ট্যান্স আছে, এরকম হতে পারে যে দেখা গেল এই মেটাল লিগ্যান্ড বন্ড ডিস্ট্যান্সটা বেশি হয়ে গেল। অর্থাৎ আমি এইটাকে বলছি এইটা, অর্থাৎ যেখানে ব্লু কালারে দেখানো হচ্ছে সেই মেটাল লিগ্যান্ড বন্ড ডিস্ট্যান্সটা যদি বেশি হয়ে যায়, এরকম হতে পারে। তাহলে বেশি হলে অন্যান্য বন্ডের তুলনায় এই দুটো মেটাল লিগ্যান্ড বন্ড, তাদের মধ্যে যেহেতু বন্ড ডিস্ট্যান্স বেশি, তাহলে এটা খানিকটা ইলংগেটেড আমরা বলতে পারি। অর্থাৎ এর মধ্যে একটা বিকৃতি চলে আসবে, দেখতে আর সমতুল্য হবে না, তাই এখানে একটা ডিস্টরশন আসবে। আবার উল্টোটাও হতে পারে। কিরকম? দেখা গেল এই যে ব্লু কালারের যে মেটাল লিগ্যান্ড বন্ড দুটো, সেই দুটো ছোট হয়ে গেল, সেই দুটো কম্প্রেসড হয়ে গেল অন্যান্য মেটাল লিগ্যান্ড বন্ডের চাইতে। অর্থাৎ এই দুটো বন্ড ছোট এবং ওই বন্ডগুলো যেরকম ছিল সেরকম। তাহলে এটাও একটা ডিস্টরশন, এটাও একটা বিকৃতি। তাহলে এই বিকৃতিগুলোকে, যেখানে মেটাল লিগ্যান্ড বন্ড বেশি হয়ে যাচ্ছে অন্যান্য বন্ডের তুলনায়, বা মেটাল লিগ্যান্ড বন্ড দুটি ছোট হয়ে যাচ্ছে অন্যান্য বন্ডের তুলনায়, তাকে বলা হবে জন টেলর ডিস্টরশন। তাই জন টেলর ডিস্টরশন কেন হয় এবার আমরা দেখব। এখানে সবকটি লিগ্যান্ডই এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর আছে। তা যদি এই রকম হয় যে আমি এই যে এই দুটি লিগ্যান্ডকে, এই লিগ্যান্ড এবং এই লিগ্যান্ডটিকে আমি জেড অ্যাক্সিস বরাবর দূরে সরিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এই দিকে নিয়ে আসছি এবং এটাকে এই দিকে সরিয়ে দিচ্ছি, তাহলে ধীরে ধীরে এই মেটাল লিগ্যান্ড বন্ডটা ডিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে ডি অরবিটালস যে স্প্লিট হয়ে ইজি এবং টি2জি লেভেলে পরিণত হয়েছিল, তারা কি সেই রকমই থাকবে নাকি কিছু চেঞ্জেস আসবে? দেখে নিন। এখানে ইজি লেভেল স্প্লিট করে গেছে। কেন স্প্লিট করলো? কারণ যখন লিগ্যান্ডগুলো দূরে সরে যাচ্ছে, তখন ডি জেড স্কোয়ার অরবিটালটা লেস রিপালশন ফিল করবে বাই দ্য লিগ্যান্ডস, বিকজ জেড অরবিটালসটা এই ওরিয়েন্টেড ছিল, এইভাবে ছিল জেড অরবিটালসটা। তাহলে জেড অরবিটালস থেকে যেহেতু লিগ্যান্ডগুলো দূরে সরে যাচ্ছে, এই জেড অরবিটালটা এবার লেস রিপালশন ফিল করবে, তাহলে তার স্টেবিলিটি বাড়বে। তাই ডি জেড স্কোয়ার নিচের দিকে চলে আসলো। এটা ব্যারি সেন্টার। ব্যারি সেন্টারে শক্তির সংরক্ষণ সূত্রকে মেনটেন করতে ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওপরের দিকে চলে যাবে, কারণ তাছাড়া শক্তির সংরক্ষণ সূত্র মেনটেন হবে না। একজন যেহেতু নিচে নেমেছে, আর একজনকে উপরেই যেতে হবে। তো এবার আসি টি2জি লেভেল কিভাবে রিঅ্যাক্ট করবে। টি2জি লেভেলে তিনটে অরবিটালস আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড অ্যান্ড ডি জেড এক্স। ডি এক্স ওয়াই অরবিটালটি এক্স ওয়াই প্লেনে আছে, কিন্তু ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স ওয়াই জেড এবং জেড এক্স প্লেনে আছে। যখন লিগ্যান্ডগুলো আউট হয়ে যাচ্ছে, এটাকে আমরা ডিস্টরশন আউট বলি বা জেড আউট বলি, এটাকে আমরা বলছি জেড আউট ডিস্টরশন। অর্থাৎ লিগ্যান্ডগুলি জেড অ্যাক্সিস বরাবর দূরে সরে যাচ্ছে। তাহলে ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স অরবিটালে যে ইলেকট্রন থাকবে, সেটি এবার লেস রিপালশন ফিল করবে বাই দ্য লিগ্যান্ডস ইন জেড অ্যাক্সিস। কারণ জেড অ্যাক্সিস থেকে তো লিগ্যান্ড দূরে সরে যাচ্ছে, তাহলে এই ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স লেস রিপালশন ফিল করবে, তাহলে তারা মোর স্টেবল হবে। অর্থাৎ ব্যারি সেন্টার থেকে কিছুটা নিচে নেমে যাবে, ডি
YZ and DZX। তাহলে ব্যারি সেন্টারের যে কনস্ট্যান্সি, এনার্জির যে কনস্ট্যান্সি তা মেনটেন করতে কি হবে, DXY কে উপরের দিকে যেতে হবে। তার মানে DXY কিছুটা উপরে গেল, DYZ এবং DZX নিচের দিকে আসলো। এইভাবে T2G এবং EG লেভেল স্প্লিট করে গেল। একে আমরা B1G বলি, এটাকে বলি B2G, একে বলি A1G এবং এইটাকে আমরা বলবো EG। তাহলে এটা অ্যাকচুয়ালি কিন্তু জেড আউট ডিস্টরশনের ক্ষেত্রে। তাহলে জেড ইন ডিস্টরশন হলে কি হবে, অর্থাৎ লিগ্যান্ড দুটি যদি জেড অ্যাক্সিস বরাবর ক্রমশ পরস্পরের কাছে এগিয়ে আসে, অর্থাৎ আমরা যদি বলি যে এইভাবে এগিয়ে আসছে এবার লিগ্যান্ডগুলি, তাহলে জেড অ্যাক্সিস বরাবর যে অরবাইটালগুলি আছে বা জেড অ্যাক্সিসের কাছাকাছি যে অরবাইটালগুলি আছে তারা এবার কিন্তু মোর রিপালশন ফিল করবে বাই দিজ লিগ্যান্ডস। তাহলে আমরা দেখে নিই যে জেডিন ডিস্টরশন হলে, এখন এটা হচ্ছে জেডিন, তাহলে জেডিন ডিস্টরশন হলে কি টাইপের স্প্লিটিং হচ্ছে। যেহেতু এবার DZ স্কোয়ার অরবাইটালটি মোর রিপালশন ফেস করবে, সেই জন্য DZ স্কোয়ার উপরের দিকে চলে যাবে, কারণ তার রিপালসিভ ইন্টারাকশন বেশি হচ্ছে বাই দ্য লিগ্যান্ডস। তাহলে এই কনস্ট্যান্সি মেনটেন করতে, ব্যারি সেন্টারের রুল মেনটেন করতে DX স্কোয়ার মাইনাস Y স্কোয়ার কে এবার নিচে নেমে আসতে হবে। অর্থাৎ EG যেরকম জেড আউট ডিস্টরশনে যেরকম স্প্লিটিং হয়েছিল তার ঠিক উল্টো স্প্লিটিং হবে জেড ইন ডিস্টরশনে। T2G লেভেল কিভাবে রিঅ্যাক্ট করবে, এখানেও DYZ এবং DZX অরবাইটালগুলি এবার কিন্তু মোর রিপালশন ফেস করবে দেন দ্য DXY অরবাইটাল। তাহলে DYZ এবং DZX অরবাইটালটা উপরের দিকে চলে যাবে আর DXY অরবাইটালটা নিচের দিকে নেমে যাবে, কারণ এখানেও ব্যারি সেন্টারের রুল মেনটেন করতে হবে। তাহলে আমরা দেখলাম যে জেড আউট ডিস্টরশনে যেরকম টাইপের স্প্লিটিং হয়েছিল, জেড ইন ডিস্টরশনে ঠিক তার অপোজিট ধরনের স্প্লিটিং হচ্ছে। এবং এই জন টেলর ডিস্টরশন এটা ভেরি ইম্পর্টেন্ট ফর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস অ্যান্ড যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত, অর্থাৎ যারা IIT বা জয়েন্ট এন্ট্রান্স বা জ্যামের বিভিন্ন এক্সাম প্রিপেয়ার করছে নিজেরা, তাদের জন্য জন টেলর ডিস্টরশন খুব গুরুত্বপূর্ণ। এবং আমি চাইছি যে বেসিকটা তোমাদের অন্তত ক্লিয়ার হোক। বেসিকটা যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা নিজে থেকে অনেক কিছু ডেভেলপ করতে পারবে এবং নিজে থেকে অনেক কিছু বুঝতে পারবে। সায়েন্সে যেটা মেন যেটা ফান্ডা, সেটা কিন্তু বেসিকটা ক্লিয়ার হতে হয়। এখানে মুখস্থ করার কিছু নেই, এখানে মেমোরাইজ করার সেরকম কিছু নেই। কিছু আছে মেমোরাইজ করতে হয়, কিন্তু তার থেকেও বড় কথা আন্ডারস্ট্যান্ডিং। বেসিক জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারলেই তোমরা অনেক দূর যেতে পারবে। তাহলে অক্টাহাইড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে জেড অ্যাক্সিস বরাবর যে দুটো লিগ্যান্ড আছে তারা যদি পরস্পর থেকে দূরে সরে যায়, অর্থাৎ ওই দুটি বন্ড যদি ডিস্ট্যান্স বেড়ে যায়, তাহলে আমরা তাকে বলবো জেড আউট ডিস্টরশন এবং সেক্ষেত্রে স্প্লিটিংটা এরকম হয়। এবং যদি ওই দুটি বন্ড লেন্থ কমে যায়, অর্থাৎ ওই জেড অ্যাক্সিস বরাবর লিগ্যান্ড দুটি বেশি কাছাকাছি এগিয়ে আসে, তখন আমরা বলবো জেড ইন ডিস্টরশন এবং সেক্ষেত্রে স্প্লিটিং এরকম হয়। এবার যেটা প্রশ্ন যে কেন কোনো অক্টাহাইড্রাল কমপ্লেক্স এরকম করতে পারে, অর্থাৎ নিজের ওই দুটো বন্ডকে লম্বা করে নিল বা ওই দুটো বন্ডকে শর্টেন করে দিল কেন, এবং সমস্ত অক্টাহাইড্রাল কমপ্লেক্স কি পারে তা দেখে নিই। আগে আমরা দেখে নিই যে এই যে গ্যাপিং গুলো হচ্ছে, গ্যাপিং গুলো কত। আমি যদি এই গ্যাপিংটাকে Δ1 ধরি, তাহলে এইটুকু গ্যাপ কত। তাহলে আমি মনে মনে এটাকে x ধরে নিলাম, এই গ্যাপিংটাকে x ধরলাম এবং এই গ্যাপিংটাকে y ধরলাম। তাহলে আমি লিখতে পারি x প্লাস y ইকুয়ালস টু Δ1, এবং অবশ্যই এখানে x ইকুয়ালস টু y হবে, কারণ সেই ব্যারি সেন্টারের যে কনস্ট্যান্সি শক্তির সংরক্ষণ সূত্রটাকে মেনটেন করা, সেটা মেনটেন করতে হবে। তাহলে x ইকুয়ালস টু y হবে। তাহলে এই দুটো সলভ করে আমরা কি পাবো, x ইকুয়ালস টু হাফ Δ1 এবং y ইকুয়ালস টু হাফ
ডেল্টা ওয়ান। তাহলে গ্যাপিংটা হাফ ডেল্টা ওয়ান হাফ ডেল্টা ওয়ান। এখানেও তাহলে সিমিলার গ্যাপিং, এটাও হাফ ডেল্টা ওয়ান এবং এটাও হাফ ডেল্টা ওয়ান। তাহলে এই গ্যাপিংটা কি আছে? এই গ্যাপিংটাকে আমি যদি টোটাল গ্যাপিংটাকে ডেল্টা টু ধরি, তাহলে আমি লিখতে পারি ওপরেরটাকে আমি একই রকম ভাবে এক্স ওয়াই লিখলাম, বা এখানে অন্য কিছু দিই, আমি এখানে এম এর নাম দিই, এম এবং এন। তাহলে আমি লিখতে পারি এম প্লাস এন ইকুয়ালস টু ডেল্টা টু। আবার এম ইকুয়ালস টু টু এন, কারণ একটা অরবাইটাল উপরে উঠেছে এবং দুটো অরবাইটাল নিচে নেমেছে, তাহলে এম ইকুয়ালস টু টু এন। তাহলে আমরা যেটা সলভ করে পাবো সেটা এম ইকুয়ালস টু 2/3 ডেল্টা টু এবং এন ইকুয়ালস টু 1/3 ডেল্টা টু। সিমিলার কেস এর ক্ষেত্রেও হবে, এটা হয়ে গেল 1/3 ডেল্টা টু, এটা হবে 2/3 ডেল্টা টু, এখানে যেটা উল্টো হচ্ছে। তাহলে এই রকম এনার্জি গ্যাপগুলো হয়, আমরা দেখে নিলাম। এবার আসি আমরা আমাদের আসল প্রশ্নে, যে কেন কেউ জন টেলর ডিস্টরশন করবে, কোন অক্টাহেড্রাল কমপ্লেক্স জন টেলর ডিস্টরশনে সাড়া দিবে। কোন অক্টাহেড্রাল কমপ্লেক্স যখন জন টেলর ডিস্টরশন করে তখন সে এক্সট্রা স্টেবিলিটি গেইন করে, এবং সবাই চায় এক্সট্রা স্টেবিলিটি গেইন করতে। এক্সট্রা স্টেবিলিটি গেইন করার জন্যই অক্টাহেড্রাল কমপ্লেক্সগুলি চেষ্টা করে ডিস্টর্টেড হতে। কি করে তারা এক্সট্রা স্টেবিলিটি গেইন করছে? এখানে যদি D1 হয়, D1 যদি হয়, তাহলে এখানে একটাই ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রনটি T2G লেভেলে থাকবে এবং স্প্লিট হওয়ার পরে কোথায় যাবে? যে কোনো একটা নিচের দিকে আসবে। তাহলে যে অ্যাডিশনাল CFSE ও গেইন করছে সেটা কত? নিচের দিকে নামলে আমি বললাম একটু আগেই যেটা 1/3 ডেল্টা টু করে হয়। তাহলে ও কিন্তু 1/3 ডেল্টা টু CFSE গেইন করে ফেললো। তাহলে যেহেতু ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ও গেইন করে ফেললো, তাহলে ও স্টেবল হবে। এই এক্সট্রা স্টেবিলিটি বলতে বোঝাচ্ছে যদি ও T2G লেভেলেই থাকতো তাহলে এখানে গ্যাপ ছিল 0.4 ডেল্টা ও, কিন্তু ও কিন্তু তার থেকে কমে গেছে। তাহলে এইটা 0.4 ডেল্টা ও তো পাচ্ছেই, তারপরেও সে 1/3 ডেল্টা টু এক্সট্রা স্টেবিলিটি গেইন করছে এইখান থেকে এইটুকু নেমে যাওয়ার জন্য। তাহলে সে একটা এক্সট্রা স্টেবিলিটি গেইন করলো। এখানে জেড ইন ডিস্টরশনের ক্ষেত্রেও কিন্তু সেম হচ্ছে, ইলেকট্রনটা এখানে এসে স্থান পাচ্ছে এবং নিচের দিকে এখানটায় নামলে এই গ্যাপটুকু 2/3 ডেল্টা টু হয়। অর্থাৎ সেক্ষেত্রে জেড ইন ডিস্টরশনের ক্ষেত্রে যে CFSE গেইন করছে এক্সট্রা স্টেবিলিটি, সেটা 2/3 ডেল্টা টু। D2 হলে কি হচ্ছে? D2 হলে এইখানে দুটো ইলেকট্রন ছিল, তাহলে তারা এইখানটায় স্থান পাবে, অর্থাৎ সে এইখানটায় স্থান পাবে। তাহলে CFSE কত হচ্ছে? CFSE দুটোর জন্য হচ্ছে 2/3 ডেল্টা টু, অর্থাৎ এটা একটা এক্সট্রা স্টেবিলিটি যেটা গেইন করছে আফটার ফার্দার স্প্লিটিং। এক্ষেত্রে জেড ইন ডিস্টরশনের ক্ষেত্রে কি হচ্ছে? এখানে তো দুটো ইলেকট্রন আসতো আনস্প্লিটেড লেভেলে, তাহলে এখানে একটা থাকতো, এখানে একটা যেত। তাহলে নিচে নামলে আমরা জানি 2/3 ডেল্টা টু মাইনাস উপরে উঠলে কিছুটা ডিস্টেবিলিটি হয়ে গেছে, অর্থাৎ উপরে উঠলে 1/3 ডেল্টা টু, বিয়োগ করলে হবে 1/3 ডেল্টা টু। তাহলে জেড ইন ডিস্টরশনে সেক্ষেত্রে 1/3 ডেল্টা টু স্টেবিলিটি গেইন করছে এবং জেড আউটে 2/3 ডেল্টা টু স্টেবিলিটি গেইন করছে। এবং এটা কিন্তু একটা অ্যাডিশনাল, এখানে এটা লিখলে ভালো হয়, অ্যাডিশনাল CFSE ও গেইন করে ফেলছে। এটাও অ্যাডিশনাল এবং এটাও অ্যাডিশনাল CFSE আফটার ফার্দার স্প্লিটিং। এবার আসি যদি D3 হতো, তো D3 হলে D3 তাহলে এখানটা একটা ইলেকট্রন আসতো এবং স্প্লিট হওয়ার পরে এখানে যেত। তাহলে অ্যাডিশনাল CFSE টা কত হতো? এটা 2/3 ডেল্টা টু মাইনাস উপরে যাওয়ার জন্য 2/3 ডেল্টা টু, কারণ একটাই গেছে, একটাই অরবিটাল আছে, তাহলে গ্যাপিংটা ছিল 2/3 ডেল্টা টু, তাহলে আলটিমেটলি CFSE হলো 0। তাহলে নো অ্যাডিশনাল CFSE ও মানে গেন হচ্ছে, কোনো অ্যাডিশনাল CFSE ও গেন করতে পারছে না। তাই D3 টাইপের কমপ্লেক্স জেড আউট ডিস্টরশন দেখায় না, অর্থাৎ D3 জেড আউট জন টেলর ডিস্টরশন শো করে না। এর ক্ষেত্রে দেখি এবার, এর ক্ষেত্রে তিনটা ইলেকট্রন এখানে একটা যাবে, অর্থাৎ এইখানটায় এবার মাইনাস হবে 2/3 ডেল্টা টু, মানে এটাও 0 হয়ে যাবে। অর্থাৎ দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে
অ্যাডিশনাল সিএফএসি কিছু গেইন হচ্ছে না, তাই D3 টাইপের কমপ্লেক্স গুলো জন টেলার ডিস্টরশন শো করবে না অক্টাহেড্রাল ফিল্ডের ক্ষেত্রে। সিমিলারলি এটা যদি D4 লো স্পিন হয়, অর্থাৎ এই গ্যাপটা অনেক বেশি, তাহলে এখানে T2G লেভেলেই 4টা ইলেকট্রন আছে D4 এর ক্ষেত্রে, এবং তাহলে এখানে কি হবে, এখানে হবে 3টে ইলেকট্রন, এখানে 1টা ইলেকট্রন, সেক্ষেত্রে সিএফএসি হবে এরকম হবে 1/3 ডেল্টা 2, এবং এই ক্ষেত্রে যদি জেডিন ডিস্টরশন হয় তাহলে হবে 2/3 ডেল্টা 2। এটা লো স্পিন D4 এর ক্ষেত্রে হবে। এবার দেখি হাই স্পিন D4 কত। হাই স্পিন D4 এর ক্ষেত্রে T2G এবং EG লেভেলের থাকবে, T2G তে 3টা, EG তে 1টা, এবং ফার্দার স্প্লিটিং এর পরে এইখানে এরকম হলো এবং এখানে গেল এরকম 1টা ইলেকট্রন। তাহলে এখানে কত হচ্ছে দেখি, তাহলে 1/3 × 2, তাহলে 2 × 1/3 ডেল্টা 2 মাইনাস 2/3 ডেল্টা 2। ওপরে যেটা আছে সেইটা দেখি কত গেইন হচ্ছে। এটা হবে, যেহেতু গ্যাপগুলো হাফ ডেল্টা 1 করেছিল, তাহলে এটা হবে হাফ ডেল্টা 1, তাহলে আলটিমেটলি এটা হবে হাফ ডেল্টা 1। সিমিলারলি এর ক্ষেত্রে হিসাব করলে দেখা যাবে যে এটাও হবে হাফ ডেল্টা 1, অর্থাৎ জেড ইন এবং জেড আউট দুই ক্ষেত্রেই হাই স্পিনের ক্ষেত্রে এক্সট্রা যে অ্যাডিশনাল যে সিএফএসি হচ্ছে সেটা সেম হচ্ছে। সিমিলারলি D5 লো স্পিনের ক্ষেত্রে অ্যাডিশনাল সিএফএসি হবে 2/3 ডেল্টা 2, এবং জেডিন এর ক্ষেত্রে হবে 1/2 আর কি হাফ ডেল্টা 2। হাই স্পিন হলে এবার কি হয় দেখে নিই। D5 যদি হাই স্পিন হয় তবে কিন্তু T2G লেভেল এবং EG লেভেলে সিমেট্রিক্যালি ইলেকট্রনগুলো ফিল্ড আপ আছে, এবং সেক্ষেত্রে প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন আছে, তাই অ্যাডিশনাল সিএফএসি হিসাব করলে পাওয়া যাবে 0। এক্ষেত্রেও অ্যাডিশনাল সিএফএসি হিসাব করলে পাওয়া যাবে 0, অর্থাৎ D5 হাই স্পিন জন টেলার ডিস্টরশন শো করে না। তার মানে D5 যে কমপ্লেক্স গুলো হয় তারা অক্টাহেড্রাল ফিল্ডে তাদের সমস্ত বন্ড লেন্থ গুলো একই হয়। যেমন D3 কথা বলেছিলাম জন টেলার ডিস্টরশন হয় না, ঠিক একইভাবে D5 হাই স্পিন যারা, তারা জন টেলার ডিস্টরশন শো করে না, তাদের ক্ষেত্রে প্রত্যেকটা বন্ড লেন্থ ইকুয়াল হয়। আমরা ব্যাপারটাকে একটু সামারাইজ করতে পারি যে কারা কারা জন টেলার ডিস্টরশন শো করতে পারছে আর কারা কারা পারছে না। আমরা অ্যাডিশনাল সিএফএসি হিসাব করে তো পেয়েই যাব, কিন্তু আরো শর্টকাট যদি আমরা ব্যাপারটাকে অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখতে হবে যে কোন এনার্জি অরবিটালটা সিমেট্রিক্যালি ফিল্ড আছে। যেমন এখানে প্রত্যেকটা অরবিটাল ইকুয়ালি অকুপাইড বাই 1 ইলেকট্রন, এবং এখানেও তাই, তাহলে এগুলো সব সিমেট্রিক্যালি ফিল্ড আছে, এখানেও ঠিক তাই, এখানেও ঠিক তাই। তাহলে সিমেট্রিক্যালি ফিল্ড যদি হয় T2G বা EG লেভেল, সেক্ষেত্রে কিন্তু জন টেলার ডিস্টরশন শো করে না। তাহলে আমাদের যে আমরা যদি এইভাবে দেখে নিই EG আর T2G, যেমন D1 সিস্টেম ছিল, এটা কিন্তু সিমেট্রিক্যালি ফিল্ড নয়, অর্থাৎ একটা ভরেছে অন্যগুলো ভরেনি, তাহলে এখানটায় জন টেলার ডিস্টরশন শো করবে। তাহলে আমরা বলতে পারি যে D1 সিস্টেম যেটি শো করে। এবার আসি D2 সিস্টেম। D2 সিস্টেমেও T2G লেভেল ফিল আপ থাকবে, তাহলে এখানে সিমেট্রিক্যালি ফিল্ড নেই কারণ দুটো আছে, একটা ফাঁকা আছে, তাহলে এরাও যেটি শো করবে, অর্থাৎ জন টেলার ডিস্টরশন শো করবে, জেড ইন এবং জেড আউট। এবার আসি D3। D3 এর ক্ষেত্রে এটা কিন্তু সিমেট্রিক্যালি ফিল্ড আছে, তাই D3 জন টেলার ডিস্টরশন শো করবে না। এবার আসি D4। D4 এর ক্ষেত্রেও কিন্তু এটা সিমেট্রিক্যালি ফিল্ড নেই, অর্থাৎ একটাতে দুটো আছে, দুটোতে একটা একটা করে আছে, তাহলে D4 এটা অবশ্যই লো স্পিন, সে কিন্তু জন টেলার ডিস্টরশন শো করবে। কিন্তু যদি D4 যদি হাই স্পিন হতো, সেক্ষেত্রেও শো করতো, অবশ্য সেক্ষেত্রে T2G লেভেলটা ব্রেক করতো না, কিন্তু EG লেভেল এখানে ব্রেক করতো, তাহলেও EG লেভেল ব্রেক করলেও এই জন টেলার ডিস্টরশন শো করতো, অর্থাৎ D4 লো স্পিন এবং হাই স্পিন দুটোই জন টেলার ডিস্টরশন শো করতে পারছে। D5 যদি হাই স্পিন হয়, D5 হাই স্পিন হলে T2G আর EG লেভেল দুটোই সিমেট্রিক্যালি ফিল্ড আপ হয়ে আছে,
তাই এরা জন টেলার ডিস্টরশন শো করতে পারে না। কিন্তু D5 যদি লো স্পিন হয়, লো স্পিন হলে পরে কিন্তু ইজি লেভেলটা ফাঁকা থাকবে, এইখানে ফিল্ড আছে, অর্থাৎ এখানে একটা ঘরে দুটো আর একটা ঘরে দুটো, কিন্তু অবশিষ্ট ঘরটাতে একটি ইলেকট্রন আছে, তার মানে এটা সিমেট্রি নেই, তাই এরা জন টেলার ডিস্টরশন শো করবে। D6 যদি লো স্পিন হয় তবে T2G লেভেল সিমেট্রিক্যালি ফিল্ড আছে, অর্থাৎ জন টেলার ডিস্টরশন শো করবে না, আর ইজি লেভেল ফাঁকাই, তাই ওখানে কোনো ব্যাপার নেই। D6 যদি হাই স্পিন হতো তাহলে কেমন হতো? 1 2 3 4 5 6, এক্ষেত্রে ইজি লেভেলটা সিমেট্রিক্যালি ফিল্ড, তাই ইজি লেভেল কিন্তু স্প্লিটিং হবে না, T2G লেভেল জন টেলার ডিস্টরশন শো করবে, অর্থাৎ D6 আগেরটা কি ছিল? আগেরটা ছিল D6 লো স্পিন, এখানে D6 হাই স্পিন, এটা জন টেলার ডিস্টরশন শো করবে, কারণ T2G লেভেলটা ব্রেক করবে। D7 যদি না, এটা আমি হাই স্পিন ধরলাম, যদি আমি হাই স্পিন ধরে নিই তবে এখানে সিমেট্রি নেই T2G লেভেলে, তাহলে শো করবে। কিন্তু D7 যদি লো স্পিন হয়, লো স্পিন হলে পরে দেখি কি হচ্ছে। এক্ষেত্রেও শো করবে, কারণ T2G লেভেলটা সিমেট্রি আছে কিন্তু ইজি লেভেলে কোনো সিমেট্রি নেই, তাই এক্ষেত্রেও লো স্পিন শো করবে। D8 এর ক্ষেত্রে দেখো এরকম হবে কনফিগারেশনটা, অর্থাৎ T2G লেভেল আর ইজি লেভেল দুটোই সিমেট্রিক্যালি ফিল্ড আপ আছে, তাহলে এই জন টেলার ডিস্টরশন শো করবে না। D9 এর ক্ষেত্রে কিন্তু ইজি লেভেলটা ব্রেক করার কথা, কারণ ওখানে সিমেট্রি নেই, তাই শো করবে, আর D10 হলে শো করবে না। অর্থাৎ আমরা দেখে ফেললাম এক নজরে যে কোন কোন অক্টাহেড্রাল কমপ্লেক্স জন টেলার ডিস্টরশন শো করবে, অর্থাৎ কাদের ক্ষেত্রে বন্ড লেন্থ গুলো ইকুয়াল হবে না এবং কাদের ক্ষেত্রে হবে, সেটা আমরা দেখে ফেললাম। অ্যাকচুয়ালি মনে রাখবে যে যাদের ইজি লেভেলটা স্প্লিট করে যাচ্ছে অক্টাহেড্রালের ক্ষেত্রে, সেই ইজি লেভেল স্প্লিট করার জন্য ডিস্টরশনটা সবচেয়ে বেশি হয়। T2G লেভেলে স্প্লিট করলেও ডিস্টরশন হয়, কিন্তু ওখানে এক্সটেন্ট অফ ডিস্টরশনটা কম। যাদের ইজি লেভেল স্প্লিট করার জন্য ডিস্টরশন হচ্ছে তাদের ডিস্টরশনের পরিমাণটা অনেক বেশি, যেমন D9 এর ক্ষেত্রে এটা হচ্ছে, D6 লো স্পিনের ক্ষেত্রে এটা হচ্ছে, D6 লো স্পিনের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু D6 হাই স্পিনের ক্ষেত্রে আবার কম হচ্ছে। তাহলে D6 লো স্পিন এটা খুব হাই ডিস্টরশন, D9 এর জন্য হাই ডিস্টরশন হচ্ছে। D6 যদি হাই স্পিন হয়, D6 হাই স্পিনের ক্ষেত্রেও T2G লেভেল যেহেতু ব্রেক করছে সেই জন্য অল্প ডিস্টরশন হচ্ছে। D5 লো স্পিনের ক্ষেত্রেও অল্প হচ্ছে, D4 এর ক্ষেত্রে হাই স্পিনের ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম হচ্ছে, এখানেও ডিস্টরশন বেশি হচ্ছে। D4 লো স্পিনের ক্ষেত্রে কম হচ্ছে, D2 এর ক্ষেত্রে কম হচ্ছে, D1 এর ক্ষেত্রে কম হচ্ছে, অর্থাৎ D9, D7 এবং D4 এই তিনজনের ক্ষেত্রে ডিস্টরশনটা যেহেতু ইজি লেভেল থেকে আসে, তাই তাদের ক্ষেত্রে ডিস্টরশনের পরিমাণটা ম্যাক্সিমাম হয়। তাহলে যদি এরকম কোশ্চেন আসে, নিকেল 2 এরা পারফেক্ট অক্টাহেড্রাল কমপ্লেক্স ফর্ম করতে পারে, পারফেক্ট অক্টাহেড্রাল কমপ্লেক্স ফর্ম করে, কিন্তু Cu2 অর্থাৎ +2 যারা, তারা করতে পারে না। তাই এর কারণ কিন্তু নিকেল D8 সিস্টেম, এবং আমরা দেখলাম D8 সিস্টেমের ক্ষেত্রে কোনো জন টেলার ডিস্টরশন নেই, অর্থাৎ প্রত্যেকটা বন্ড লেন্থ ইকুয়াল হবে, তাই পারফেক্ট অক্টাহেড্রাল কমপ্লেক্স নিকেল তৈরি করতে পারবে, কারণ এটা D8 সিস্টেম। কিন্তু কপার D9 সিস্টেম, এবং তার ইজি লেভেলে মেনলি স্প্লিটিংটা হবে, এর ইজি লেভেলে মেনলি ডিস্টরশনটা আসবে, আর ইজি লেভেলে ডিস্টরশন খুব প্রমিনেন্ট হয়, তাই এরা পারফেক্ট অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি করতে পারবে না। সেক্ষেত্রে এদের কিছু বন্ড লেন্থ আলাদা হবে, কিছু বন্ড লেন্থ, মানে আমি বলতে যাচ্ছি যে দু ধরনের বন্ড লেন্থ এদের ক্ষেত্রে পাওয়া যাবে, অর্থাৎ এরা পারফেক্ট অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি করবে না। তাহলে আমাদের অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন টেলার ডিস্টরশন এখানে শেষ হলো। এটা তোমাদের এইচএস সেকশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কারণ এইচএস এই ধরনের প্রশ্ন এত টাফ বেসিক সহজে আসে না, কিন্তু এটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, যারা কলেজে পড়ছে, যারা ডিগ্রি পড়ছে তাদের জন্য, এবং যারা কেমিস্ট্রির বেসিকটাকে ক্লিয়ার করতে চায় তাদের জন্য জন টেলার ডিস্টরশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, একটা টপিক।